আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। আমি কে হই তোমার তুমি জানো? হ্যাঁ, কি হই আমি তোমার? ছোট বানাব। কে বললো আমি তোমার ছোট বাবান হই? ছোট আম্মু। ছোট্ট আম্মু বলতে যে নামিরাকে বোঝাইছে এটা সবাই বুঝেছে। ইয়াশ এখানে কাউকে চেনে না, এই জন্য কারোর কাছে যেতে চাচ্ছিল না। যেহেতু নামিরা তিশা, প্রীতি আর সোনিয়ার সাথে 2 দিন ছিল, সেই জন্য তাদের সাথে একটু বেশি বেশি মিশে মিশে কথা বলে। রুষা তাকে কত আদর স্নেহ করে, নিজের কাছে ডাকে, তবুও যেতে চায় না। কতগুলো দিন হয়ে গেল, তবুও সে কারোর সাথে মিশে উঠতে পারেনি। উল্টো নামিরার সাথে তার ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। ইদানিং রাতেও নামিরার কাছে ঘুমানোর জেদ করে। বলাই বাহুল্য, নামিরা ইয়াশকে খুব ভালোবাসে। বাসার সবাই একটা জিনিস খুব করে খেয়াল করেছে নামিরার, সে যখনই সময় পায় তখনই কামিয়াকে নিয়ে আড্ডা মারে, তার ইচ্ছে পূরণ করে, তাকে সময় দেওয়ার চেষ্টা করে। এমন না যে ইয়াশকে সে সময় দেয় না, সে ইয়াশকেও সময় দেয়। নামিরা কখনো কামিয়াকে কোনো অভিযোগ করার সুযোগ রাখে না। নিজের অসুস্থতা সময় 2টা মেয়েকে এক রকম চোখে দেখতে তার অনেক কষ্ট হতো, তবুও সে পিছুপা হতো না। তার কাছে 2টাই সমান। কামিয়া একটু বেশি, কারণ তাকে পেয়ে নতুন করে বাঁচতে শিখেছিল নামিরা। প্রথমবার মা হওয়ার অনুভূতি অনুভব করেছিল। সে না থাকলে হয়তো নামিরার কোনো অস্তিত্বই এই পৃথিবীতে থাকতো না। সবাই দেখে 23 বছরের ছোট্ট নামিরা কিভাবে 3টা সন্তানকে আগলে রেখেছে, কিভাবে তাদেরকে ভালোবেসে নিজের বুকে আগলে রেখেছে। নামিরা একজন ভালো মা হতে চেয়েছে সব সময়। তার মতে সে একটা ভালো মেয়ে, একটা ভালো বোন, একটা ভালো বউ হতে পারেনি, কিন্তু একটা ভালো মা হয়ে দেখাবে। সে সফল হয়েছে, তবে তার সফল হওয়ার পেছনে একটা মানুষের সব থেকে বেশি হাত আছে, সেটা হচ্ছে মেরিনা রহমান। মেরিনা রহমান না থাকলে যে নামিরার কি হতো সেটা একমাত্র আল্লাহই জানে। যেহেতু কাহিরের ঠান্ডা ধাত আছে, এই জন্য তাকে সবাই ঠেলে ঠুলে ঘরে পাঠিয়ে দিল ফ্রেশ হতে। আর বাড়ির গিন্নিরা গেল রান্নাঘরে। সন্ধ্যা হয়ে গেছে, চারিদিকে মাগরিবের আজান দিচ্ছে। কাহির রুমে এসে দেখে পুরো রুম ফাঁকা, ওয়াশরুমের দরজা খোলা, ব্যালকনি থেকে খিলখিল করে হাসির আওয়াজ আসছে। হয়তো তার মেয়ে আর বউ হাসাহাসি করছে। সে তাড়াতাড়ি ফ্রেশ হতে গেল। ফ্রেশ হয়ে বাহির হতেই আবারও সে একই হাসির আওয়াজ শুনতে পেল। মূলত হয়েছে কি, নামিরা কাভিয়াকে নিয়ে পেস ফিডিং করাচ্ছিল। তখন কামিয়া কাভিয়াকে খেতে না দিয়ে সে নিজেই খেতে শুরু করে। এটা দেখে নামিরা তাকে বকা দিয়ে পাশে বসিয়ে রাখে। কাভিয়ার খাওয়া শেষ হয়ে গেলে সে কাভিয়ার সাথে গল্প করতে থাকে, আর নামিরা কামিয়ার কথা শুনে হাসে, আর তার সাথে কামিয়াও হাসে। কি এক ভাগ্য নিয়ে জন্মালাম আমি। 2টা মেয়ে হইছে, অথচ একটা মেয়েকেও তার মায়ের গর্ভে থাকতে অনুভব করতে পারলাম না। জন্মের সাথে সাথে করে নিতে পারলাম না। তার মুখে প্রথমবার উচ্চারণ হওয়া বাবারা শুনতে পারলাম না। তাকে হাতে ধরে হাঁটা শেখাতে পারলাম না। ড্রয়িং রুমে কাভিয়াকে কোলে নিয়ে কথাগুলো বলতে বলতে কান্না করে ফেলল কাহির। এমন শক্তপোক্ত ছেলেকে কান্না করতে দেখে বেশ অবাক হলো নামিরা। সেই সাথে বিরক্ত হলো, অনুভব করতেই পারল না। তার জন্যই তো এখন তো সে আছে। এত নাটক করার কি আছে? তাহলে 3 বছর যাক, তারপর না হয় আর একটা বাচ্চা নিয়ে আসা যাবে। যতদিন না ছেলে হবে ততদিন মিশন কমপ্লিট হবে না। একটা ছেলে হলে তবেই মিশন কমপ্লিট হবে, তার আগে হবে না। তবে এই কথাটা সে মুখে বলতে পারবে না, বলতে পারছে না। কাহির ভাই, আপনি কষ্ট পাবেন না। এই তো সবেমাত্র সিজার হলো, আর বছর কয়েক যাক, তারপর আপনার জন্য বাচ্চা আনার ব্যবস্থা করব। সেগুলো আপনি কামিয়া আর কাভিয়ার বেলায় অনুভব করতে পারেননি, সেগুলো আবার এবার পারবেন। কান্না থামান। আপনার কান্না দেখে আমার হাসি পাচ্ছে, কারণ আপনি কান্না করলে না আপনার ঠোঁটটা একদম বেঁকে যায়, যেটা অনেকটা ওই প্রতিবন্ধীদের মতোই লাগে। তবে মুখে কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কাভিয়া একেবারে তুলতুলে। ডেটের 2 মাস আগে হয়ে যাওয়ায় সে পুষ্টিহীন হয়েছিল। তাকে অনেকদিন আইসিইউতে রাখা হয়েছিল, তারপর সুস্থ হলে বাসার মানুষের কাছে দেয়া হয়েছিল। এটা সে নেহার কাছ থেকে শুনেছে।
তার জীবনেও তো একটা অপূর্ণতা আছে। যেমন জন্মের সাথে সাথে সে দুইটা মেয়ের একটা মেয়েকেও কোলে নিতে পারেনি, আদর করতে পারেনি। কামিয়াকে পেয়েছিল আর তার জন্মের 15 দিন পর কোলে নিতে, কিন্তু কাভিয়াকে তো তাও নিতে পারেনি। এসব ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল নামিরা। আবারও নজর দেয় কাহিরের দিকে। সে এখনো কাভিয়াকে বুকের সাথে মিশিয়ে রেখেছে। কামিয়া গুটি গুটি পায়ে তার বাবার কাছে যায়, তারপর চোখের পানি মুছে দিয়ে বলে, পাপা তুমি কষ্ট পেও না, আমি মাম্মাকে বলে দিব আর তোমাকে কষ্ট দিবে না। তুমি কান্না করিলে কামিয়ার খুব কষ্ট হয়। আই এম সরি মাম্মাম, আমার জন্য তুমি আর তোমার মা দুজনে কষ্ট পাও। আমি খুব সরি। এ তোকে, তুমি কান্না থামাও। তোমার থেকে ভিয়া ভালো, সে একটুও কান্না করে না। কামিয়ার এ কথা শুনে সবাই হেসে ফেলল। কাহির কামিয়াকেও বুকে টেনে নিল, তারপর সকলের উদ্দেশ্যে একটা কথা বলল। আব্বু, আমি আগামী সপ্তাহ থেকে অফিস জয়েন করতে চাই। কাহিরের কথায় নামিরা ভুরু কুচকে তাকায়। সে আগে থেকেই জানতো কাহির রিজাইন লেটার দিয়েছে। কাহিরের বাবা আশরাফুল খান বলে উঠলেন, কিসের জন্য নিজের শখকে বিসর্জন দিচ্ছ জানতে পারি? কাহির কিছু বলতে যাবে তার আগেই নামিরা বলে ওঠে, এ বাড়িতে নতুন কোনো নাটক যেন না হয়। যদি নাটক করার ইচ্ছেই থাকে তাহলে বাইরে যেতে পারে, আর সে যদি যেতে না পারে তাহলে আমি চলে যাব। নামিরার এ নিয়ে বেনিয়ে কি বলতে চাইছে সবাই বুঝতে পেরেছে। বাড়ির সবাই মুচকি হাসছে। নামিরা ততক্ষণে ঘরে চলে গেছে কামিয়াকে নিয়ে। নেহা এখানে নেই, নেহা নাকি তাকে কি বলবে, সেজন্য সে সোজা নেহার ঘরে গেল। অন্যদিকে কাহির মুখ ভোতা করে কাভিয়াকে নিয়ে বসে আছে। ইডিয়েটটা যে তাকে আবার নতুন করে ডাক্তারিতে জয়েন করতে বলল সেটা সে বুঝতে পারলো, তবে তার কথাই তো হবে না। সে কিছুতেই করবে না। করবে না মানে করবে না। তাকে নীরব হুমকি দিয়ে গেছে, এটা সে কিছুতেই মেনে নিবে না। রাত 10টা কি 10:30 বাজে। নামিরা, সোনিয়া, তিশা, নেহা, আহাত, আমিনুর খান আর জেসমিন খান তাদের ঘরে বসে আছে। নামিরা ছোট থেকেই যদি বেলা করে দুপুরে খাবার খায় তাহলে আর রাতে খেতে চায় না। আজও তার ব্যতিক্রম হয়নি। আসরের আজানের একটুখানি আগে খেয়েছিল বিধায় রাতে তাকে হাজার বলেও কেউ খাওয়াতে পারেনি। নামিরা তখন ড্রয়িং রুম থেকে এসে নেহার সাথে কিছু কথা বলে, তারপর আবার নিচে ফিরে যায়। জেসমিন খানকে জরুরি তলব দিয়ে বলে তারা দুইজন যেন তাড়াতাড়ি খাবার শেষ করে তাদের ঘরে আসে, সাথে আহাতকেও নিয়ে আসে। নামিরার কথা মতো জেসমিন খান আমিনুর খানের সাথে খাওয়া শেষ করে আহাতকে নিয়ে তাদের রুমে আসে। তাদের দেখে সোনিয়া, তিশা আর নেহা তাড়াতাড়ি খাওয়ার শেষ করে তারা উপস্থিত হয়। রুমে এই মুহূর্তে উপস্থিত ছোট্ট কাভিয়াও আসে, যে কিনা তার মায়ের কোলে বসে আছে। বাকিরা খাওয়া দাওয়া শেষ করে আপাতত গল্প করছে। সেই কখন থেকে অগ্নির চোখে তাকিয়ে আছে আহাদের দিকে নামিরা। দেখে মনে হচ্ছে আজকে আহাদকে সে খেয়ে ফেলবে। আহাদ নামিরার চোখের ভাষা বেশ বুঝতে পেরেছে, তাই তো মাথা নিচু করে বসে আছে। তোমার ছেলে কখনো বাবা হতে পারবে না, কারণ তার শারীরিক সমস্যা আছে। তোমরা এই বিষয়ে কেউ কিছু জানো না নাকি? বিস্ফোরিত নয়নে সবাই তাকিয়ে আছে নামিরার দিকে, যে কিনা এখনো চোখ দিয়ে আহাদকে ধ্বংস করে দিচ্ছে। আহাদ কিছু বলতে যাবে তার আগে নামিরা আবারও বলে ওঠে, সময় থাকতে থাকতে ডক্টর দেখাও, না হলে কি বান্ধবীকে ছাড়িয়ে নিয়ে অন্য কোথাও বিয়ে দেবো নাকি? ভাই হয় তাতে কি, সে তো আমার বান্ধবী, তাই না? তার জীবনটা আমি নষ্ট হতে দেব না। আমিনুর খান এবার বললেন, আজ কি করছো? আর তুমি বা জানলে কি করে ওর সমস্যার কথা? নামিরার মুখে আগাই উত্তর ছিল, যার জন্য ফটাফট বলে ফেলল। নেহা বলেছে। নেহা আহাদ দুজনে থতমত খেয়ে যায় নামিরার কথায়। অন্যদিকে আমিনুর খান আর জেসমিন খান নামিরার কথাটাকেই সত্যি ভেবে নিল, কারণ নামিরা এসব বিষয়ে কখনো মিথ্যা কথা বলে না বা মজা করে না। ছোট থেকেই সে খুব লাজুক প্রকৃতির মেয়ে, অল্পতেই খুব লজ্জা পেয়ে যায়। আহাদ নেহার দিকে আগুন চোখে তাকিয়ে আছে। সে বলতে বলেছে কি আর এই বজ্জাতটা বলছেটা কি?
বাবা মায়ের সামনে তার ইজ্জতটা থাকলো আর কোথায়। সে লজ্জায় মাথা নিচু করে নিল। তবে নেহার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে এখনো আগের মতোই আছে। আসলে শ্বশুর আব্বা আর মিসেস মহিলা, আপনারা দুজনে যেটা ভাবছেন সেটা একদমই না। ঘরের কথা পরে বলি না। মেজমাকে মিসেস মহিলা বলে। সম্বোধন করার নামিরা বেশ ছুটে যায়। এমনিতেই সে এই দুইজনের উপর রেগেছিল, তার উপর আবার এখন তার মুখে মুখে কথা বলছে। তাই সে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে বলে ফেলল। যদি তোর বরের কোনো সমস্যা নাই থাকে তাহলে কেন আমার মেয়েকে দত্তক নিতে চাইলো? সে তো চাইলেই পারে তোকে দিয়ে একটা বাচ্চা ডাউনলোড করে নিতে। সে কেন এখনো নিজের ইগোকে প্রশ্রয় দিয়ে রেখেছে বলতো আমাকে? এবার বুঝলো নামিরা কেন এভাবে কথা বলেছে। জেসমিন খান আগুন চোখে তাকিয়ে আছে আহাদের দিকে। আহাদ মাথা নিচু করে বসে আছে। আমিনুর খান বললেন। আম্মা, পুরো ঘটনাই খুলে বলো। নামিরা এবার বলতে শুরু করলো। তখন ড্রয়িং রুম থেকে এসে সোজা নেহার রুমে যায়। রুমে গিয়ে দেখেন নেহা বেডের ওপর বসে দাঁত দিয়ে নখ কাটছে। এমনটা নেহা তখন করে যখন সে কোনো বিষয়ে নার্ভাস বা টেনশনে থাকে। নামিরা বুঝলো না নেহার টেনশনের কারণ, তাই সে জিজ্ঞেস করেই ফেললো। এভাবে দাঁত দিয়ে নক কাটছিস কেন? কোনো বিষয়ে টেনশনে আছিস নাকি? আর আমাকে কি যেন বলতে চাইছিলিস, বল এবার। নেহা এবার আমতা আমতা করে বলতে লাগলো। তোর ভাই চাই না আমরা সাধারণভাবে সংসার করি, আর 4-5টা স্বামী স্ত্রীর মতো। সে চায় এখন যেমন আমাদের মাঝে এক টুকরো দূরত্ব আছে, তেমন সারা জীবন থাক। নামিরা নেহার দিকে শান্ত চোখে তাকিয়ে থাকলো। ততক্ষণে নেহার চোখে পানি চলে এসেছে। নামিরা খুব ভালো করে জানে পাগল নেহা আহাদকে কতটা ভালোবাসে, কতটা কাছে যায়। তবে এটা তার ভাই বোঝে না। যদি বুঝতো তাহলে তার ঝগড়ার মাঝে যে ভালোবাসাটা লুকিয়ে ছিল সেটা অনেক আগেই দেখতে পেত। নেহাকে কাঁদতে দেখে নামিরা বলল। তুই অনেকটা ন্যাকাবতী হয়ে গেছিস রে নেহা। আগে তো এমন ন্যাকামো করতিস না, এখন ন্যাকা কান্না করছিস আবার। সে কখনো মুখ ফুটে বলবে না আমার সাথে সংসার করার কথা। আমি বেশ বুঝতে পারি সে আমাকে কতটা চায়, তবে আমি কিছু বলি না। সে যদি আমার কাছে আসতো তাহলে কি আমি না করতাম নাকি? নেহা আহাদের মাঝে স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে ওঠেনি বুঝতে পেরে নামিরা অবাক হয়। সেই সাথে রাগও জমা হয় মনে। বয়সটা কি কম হচ্ছে নাকি দিন যত যাচ্ছে বয়স তত বাড়ছে? সে কেন কাছে টানছে না? ওইদিকে সোনিয়া আর নিবিড়ের প্রেম দেখে কেডা, আর এইদিকে আহাদ আর নেহা সারাক্ষণ ঝগড়া করে। তবে ইদানিং আর ঝগড়া করতে দেখা যায় না। বেশিরভাগ সময় কাভিয়াকে নিয়ে তাদের দিন কেটে যায়। শারীরিকভাবে অসুস্থ নাকি? হয়তো। কিছু বলিসনি এই বিষয়ে? কি বলবো? সে ছেলে হয়ে আমার কাছে আসে না, আমি মেয়ে হয়ে তার কাছে যাব? এসব কথা কাউকে বলিসনি তো? না, তুই প্রথম। থাকার কাউকে বলিস না ভাই। হুম। ভাইয়াকে ডক্টরের কাছে নিয়ে যাবি। তার দরকার পড়বে না। কেন? যেমন আছে তেমনই ভালো। তাই বলে অসুস্থ পুরুষ নিয়ে সংসার করবি? করলে সমস্যা কোথায়? আমার ধরো অন্য কোথাও বিয়ে হলো, তবে সে কি বিয়ে করবে না? তার কি বউ হবে না? তাহলে আমি থেকে যাই তার বউ হয়ে। আসলে ভাইয়া যে অসুস্থ তুই শিওর? একটু একটু। ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সরাসরি বল না। তোর ভাই আমাকে বলেছে আমি যেন তাকে বলি কাভিয়াকে দত্তক দিতে আমাকে। তোর ভাই বলেছে এই কথা যেন আমি তোকে না বলি। এমনিতেই নামিরার অনেক রাগ হচ্ছে আহাদের ওপর। তার ওপর এই কথা শুনে তার রাগ সপ্তম আকাশে উঠে গেল। সে কথাগুলো সবাইকে বলল, তবে মাঝে কিছু কথা গ্যাপ রাখে। কিছু কিছু কথা না শোনাই ভালো। অন্যদিকে নামিরা এই কথা শুনে জেসমিন খান ছেলের দিকে এগিয়ে গিয়ে বললেন। দেখেছিস, তুই শারীরিকভাবে অসুস্থ জেনেও তোর সাথে সংসার করতে চাচ্ছে। এমন মেয়ে কোথায় পাবি? তোর জন্য আমি এত ভালো মেয়েকে খারাপ ভেবে এতদিন দূরে সরিয়ে রেখেছিলাম, অথচ দিন শেষে কি দেখলাম? মেয়েটা খারাপ না, নিজের পেটের সন্তানই খারাপ। আমিনুর খান বুদ্ধিমান মানুষ, সবকিছুর জ্ঞান তার মগজে আছে। তিনি আহাদের দিকে তাকিয়ে বললেন। এটা লজ্জা পাওয়ার বিষয় না বাবা, এটা তোর ভবিষ্যতের বিষয়। তুই একটা
কাজ কর, কালকে ডাক্তারের কাছে যা। আব্বু, আমি একজন সুস্থ সবল আছি। আগামী 10 মাসের ভিতরে তুমি একটা ফুটফুটে নাতি দেখবা, আর সেটা আমার মায়ের সৎ হওয়ার ভালো বেটার বউয়ের পেটে থাকবে। ফট করে উত্তর দিল আহাদ। এবার নামিরা তার দিকে তাকিয়ে বলল, তাহলে তোমার কোনো শারীরিক সমস্যা নেই, তাই তো? হ্যাঁ তাহলে আমার মেয়েকে দত্তক নেওয়ার কথা কেন বলেছিলে? বইন, আমি এমনিতে বলছিলাম, আমি জানতাম না তোকে বলে দেবে। নামিরার মা, খুব তুমি রাগ আমাকে হচ্ছে, মারলে? কিছুতেই রাগ সামলাতে পারছে না। অন্যদিকে জেসমিন খান খুব রেগে গেছে আহাদের ওপর। বিয়ে হয়েছে 1 বছর পার হয়ে গেছে, অথচ মেয়েটাকে কাছে টেনে নেয়নি। সে রেগে আহাদের ওপর রাগ ঝরতে লাগলো, কিন্তু আহাদও মায়ের মুখের ওপর তর্ক করেছিল। এই জন্য জেসমিন খান নিজের রাগ কন্ট্রোল না করতে পেরে সজোরে একটা চড় বসিয়ে দিল আহাদের গালে। বেচারা আহাম্মক বনে গেছে। সে মায়ের দিকে অবাক চোখে তাকিয়ে বলল, মা, তুমি আমাকে মারলে? জেসমিন খান কিছু বলতে যাবে তার আগেই আমিনুর খান বলে উঠলেন, এত বড় ছেলের গায়ে হাত তুলছো কেন জানিস জেসমিন? তাও আবার তার বউয়ের সামনে। তুমি চুপ করো। ছেলে বড় হয়েছে তাতে কি? আমার শাসন করার অধিকার নেই নাকি? সে ভুল করছে, আমি শাসন করছি। বড়রাই তো ছোটদের শাসন করে। তার কথা শেষ হওয়ার সাথে সাথে আরো একটা থাপ্পড়ের আওয়াজ পাওয়া গেল। সামনে তাকাতেই দেখতে পেল নামিরা আহাদের জন্য অন্য গালে একটা থাপ্পড় মেরেছে। যেহেতু বড়রা ছোটরা অন্যায় করলে শাসন করে, তুমি আমার সম্পর্কে দেওর হও, আমি তোমার বড় ভাবি, তাই আমারও অধিকার আছে তোমার শাসন করার। কি করলে? লাভিয়া আর বড় ভাইকে চোর মারলে? হ্যাঁ, মারলাম, কারণ আমি ওর বড় ভাবি। বাসায় ঢোকার আগে বড় মা একটা কথা বলেছিল, মনে নেই তোমার? আজকে থেকে নামিরা এই বাড়ির মেয়ে না, এই বাড়ির বউ, কাহিরের বউ, কামিয়া ও কাবিয়ার আম্মু। তোমাদের মেয়ে নয়, তোমাদের মেয়ে তো সেই 5 বছর আগে মারা গেছে, মনে নেই তোমাদের? নামিরার এ কথা শুনে সবাই চুপ থাকলো। তখন আবার পরপর 2টা থাপ্পড়ের আওয়াজ পেল। আহাদের দিকে তাকাতেই দেখতে পায় সে 2 হাত 2 গালে দিয়ে হাঁ করে তার সামনে দাঁড়িয়ে থাকা 2 বান্ধবীর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। যেহেতু দেওরা অন্যায় করলে ভাবিদের শাসন করার অধিকার আছে, সেই হিসেবে আমরা দুজন তোমার বড় ভাবি হই, তাই শাসন করার অধিকারটা আমাদেরও আছে। আজকের পর থেকে নেহাকে যেন ভালোভাবে হাঁটতে না দেখি। শেষের কথাটা অনেকটা আস্তে বলল, যেটা কেউ শুনতে পারলো না। আহাদ এবার বুঝতে পারলো তার প্রতি এত রাগ কেন। তবে তারও তো রাগ আছে, সেই হিসেবে এর আগে কটমট করতে করতে বলল। আহাদের কথার মাঝে সেখানে কাহিরার রুষা উপস্থিত হয়। সেখানে তাদের পেছনে বাড়ির সবাই রুষাকে দেখে আহাদ তার দিকে এগিয়ে যায়, তারপর বলে, তুমি কেন বাদ থাকবে রুশু ভাবি? তুমি মেরে নাও, তোমার অধিকার আছে আমাকে শাসন করার। নামিরা আমার বড় ভাইয়ের বউ, তাই সেও আমাকে দেওর হিসাবে শাসন করে। অদিতি তোর বউ, তাই করেছে। নিবিড়ের বউ মানতে মানতে পড়লাম কিছুক্ষণ আগে, তুমি মানলে আমি মাইন্ড করব না। আহাদ বলার সাথে সাথে রুষা তার গালে একটা চড় মেরে দিল। ব্যাস, সেই যে চুপ করে বসলো। তারপর ঘরের ভেতর 15 মিনিট নীরবতা চলল। কেউ কোনো কথা বলল না। 15 মিনিট পর আহাদ নিজে থেকেই বলল, বড় আম্মু। হ্যাঁ বলো আব্বা। নামিরা বাসা ঢোকার সময় তুমি কি বলেছিলে? কি আর বলবো বাপ, আমার তো কিছুই মনে নেই। তুমি নামিরাকে বলেছিলে আজ থেকে সে এই বাড়ির মেয়ে না, এই বাড়ির বউ, কাহের ভাইয়ের বউ কামিয়া। আম্মু সেই জোর ধরেই নামিরার আমাকে মেরেছে। পরিবেশটা আরো থমথমে হয়ে গেল। সাবিহা খান এক পলক নামিরার দিকে তাকালেন, তারপর আহাদের দিকে ফিরে গম্ভীর স্বরে বলে, তাকে সম্মান দিয়ে কথা বলো আহাদ, সে তোমার বড় ভাবি হয়। একটা থাপ্পড়ি মেরেছে, মহাভারতের অশুদ্ধ করে ফেলিনি। বড় মায়ের কথা শুনে আবারও আহাদ হতাশ হয়। সে চাচ্ছে বর্তমানে নামিরা যেন শাস্তি পায়। তার
গায়ে হাত তোলার জন্য। সে অসহায়ের মতো ঈশানের দিকে তাকালে ঈশান ইশারায় বোঝায় কাহিরের সাথে কথা বলতে। আহাদ এবার একটু আশার আলো দেখতে পায়। সে কাহিরের কাছে গিয়ে নামিরার নামে বিচার দেয়। দেখ ভাই, মানছি সে তোর বউ, তবে তবে তোর বউ আগে আমার বোন হয়। ছোট, তাও আবার 1 বছরের না, প্রায় 8 বছরের ছোট। ও কীভাবে পারলো 8 বছরের বড় ভাইকে গায়ে হাত তুলতে? বাইরের থেকে তোর বউয়ের ভদ্রতাগুলো খেয়েছে, এখন আর কারো কথা শোনে না। ভালোভাবে বললেও তো হয় যে আমি আমার মেয়েকে তোর কাছে দেব না। সে কেন আমার ইচ্ছা নিয়ে এভাবে টানবে? আহাদের কথা শেষ করতে দিল না কাহির। তার আগেই তার গালে একটা থাপ্পড় মেরে নিল, তারপর বলল, তোর সাহস কি করে হয় হতচ্ছাড়া? আমার মেয়েকে দত্তক নিতে চাস? তোর যে সমস্যা সেটা আমাকে আগে বলিস না কেন? আচ্ছা মানলাম তুই লজ্জা পাচ্ছিস, তাহলে আমার কাছে ছোটবেলায় 2 ভাই কত ল্যাংটা দেখেছে, তখন তো লজ্জা করনি? তোর হয়তো মনে নেই, আমাদের 4 জনের সুন্নতে খতনা একসাথে হয়েছিল। তখন তো 4 ভাই কি সুন্দর হাসি মজা করে বেড়াচ্ছিলাম। তবে আমি কিন্তু তোদের সামনে লুঙ্গি পরেই থাকতাম, তোরা 3 জন কিন্তু পড়তিস না। তুই যদি আমাকে একটাবার ইঙ্গিতে বোঝাতিস তোর সমস্যা আছে, তাহলে এতদিন তোর... থাম ভাই থাম, আর বলিস না, আমরা কেমন জানি এটা হচ্ছে। পিন নীরবতা। কেউ কোনো কথা বলছে না, শুধু ঘরের ভেতরে থাকা ঘড়ির কাঁটার টিকটিক আওয়াজ শোনা যাচ্ছে। হঠাৎ নেহা উচ্চস্বরে হেসে উঠল। নেহার হাসি দেখে সবাই নেহার দিকে তাকালো। অন্যদিকে নেহা হাসি দেখে নামিরাও হেসে ফেলল। কাহির সেটা মুগ্ধ দৃষ্টিতে দেখতে লাগলো। কতগুলো দিন পর এই হাসিটা দেখছে সে। শুধু সে নয়, পুরো পরিবারই দেখছে। নামিরার এই কয়েক বছরে একটা বদ অভ্যেস হয়ে গেছে, কেউ তার সামনে হাসলে তারও হাসি পায়। আহাত এবার সিরিয়াস হয়েই বলল, তুই কাহির ভাইয়ের বউ, এই বাড়ির মেয়ে না, তাহলে কাহির ভাইয়ের মা বাবাকে এখন কেন বড় আব্বু বড় আম্মু বলে ডাকিস? তোরা তাদের মা বাবা বলে ডাকা উচিত, যদি তুই কাহির ভাইয়ের সুবাদে এই বাড়িতে থাকা। আমি তো কাহির ভাইয়ের সুবাদে এই বাড়িতে আছি। ও আচ্ছা ঠিক আছে, বড় আব্বু বড় আম্মুকে আমার আব্বু আম্মু বলে ডাকতে তো সমস্যা নেই। তবে হ্যাঁ, বড় আব্বু আর বড় আম্মুকে যদি আমি আব্বু আম্মু ডাকি, তাহলে কিন্তু আরমিন খান আর আরাফাত খান সুবাদে আমার ছোট চাচা শ্বশুর এবং চাচি শাশুড়ি হচ্ছে। সেই সুবাদ ধরে কিন্তু আমি ছোট আব্বু ছোট আম্মু বলে ডাকবো, এটা মানতে পারবে তো? আরমিন খান আর আরাফাত খান একসাথে বলে উঠলেন, না, মেয়ের মুখে ছোট আব্বু ছোট আম্মু ডাক শুনতে পারবো না। তোকে কিন্তু জোতা পিটা করবে এবার। এসব ঝামেলা বাদ দে আর ডাক্তার দেখা। ও ডাক্তার তোমাদের বাসাতেই আছে 2টা। কথাটা বলে আদিত্য আর কাহিরের দিকে তাকিয়ে বলে, কিরে তোরা এই রোগ সারাতে পারবি না? আদিত্য দাঁত কেলিয়ে বলে ওঠে, কেন পারবো না ছোট মামি, অবশ্যই পারবো। কাল সকাল হতে না হতেই তোমরা নাতির মুখ দেখছো। এই কথা শুনে এবার কামিয়া ঘোর প্রতিবাদ করে বলে ওঠে, তুমি ভুল জানো আদিত আঙ্কেল, কাল সকালে না দতমাত পল হবে। সবাই চোখ বড় বড় করে তাকায় কামিয়ার দিকে। কাহির হেসে ফেলে। সে এগিয়ে যায় কামিয়ার দিকে। কামিয়া নামিরার পাশে বসেছিল, তাই সে কামিয়াকে তুলে নিজের কোলের উপর বসালো আর সে কামিয়ার জায়গায় বসে পড়ল। নামিরার গা ঘেঁষে নামিরার পাশে কাহির বাসায় কাহিরের গা থেকে আসা পুরুষালী গন্ধটা নামিরার নাকে বাড়ি খায়। নাক গুড়গুড় করে ওঠে। সে এলোমেলো দৃষ্টি ফেরায়, কারণ তার বুকের ভেতর ঝড় তুফান চলছে। হাত পা ঠান্ডা হয়ে আসছে, চোখেও ঝাপসা দেখছে। এখান থেকে যে যাবে যেতেও পারছে না, কারণ তার শরীর তার সাথে বেইমানি করছে। ওঠার শক্তি পাচ্ছে না। এরই মধ্যে আবার শোনা গেল আহাদের ঝাঁঝালো কণ্ঠস্বর, আমার কোনো সমস্যা নেই, আমি জাস্ট নেহাকে সময় দিচ্ছিলাম। আমাদের মাঝে একটু ভুল বোঝাবুঝি হচ্ছিল। 4 বছর আগে ওই ঘটনার জন্য যদি নেহা আমাকে ছেড়ে যায়, এর জন্য আমি তাকে কোনোদিনও এই বিষয় নিয়ে জোর করিনি। নিজের ইচ্ছাটা ওর উপর চাপিয়ে দেয়নি। আমি চাইনি জোর করে সংসার করতে। আমি চেয়েছি সম্মতি নিয়ে একটা সুন্দরভাবে সংসার সাজাতে। ও এসব কাবির ভাইকে নিয়ে থাক, তাই আমি সারা জীবন কাবিকে নিতে চেয়েছিলাম।
আমরা তো সবাই একই বাড়িতে থাকি, এই জন্য। 4 বছর আগে মানে? তোদের তো বিয়ে হয়েছে 1 বছর, তাহলে? না মানে ওই না মানে ওই আর কি। এসব কি? সত্যি করে বল, তোরা কি আগে থেকেই একে অপরকে চিনতিস? পাশ থেকে এবার নামিয়া বলে। শুধু চিনতো না মেজো আম্মু, একে অপরকে ভালোবাসতো। জেসমিন খান অবাক হয়ে বলে। তাহলে তোদের মাঝে এত দূরত্ব কেন? দূরত্ব থাকবে নাই বা কেন বলো তো? তোমাদের বাড়ির ছেলেদের তো আবার স্বভাব ভালো, কিছু না জেনে না বুঝে চরিত্রহীন বলে দেওয়াটাই তো তাদের কাজ। মানে? 4 বছর আগে আহাদ আর নেহা একটা সম্পর্কে ছিল। ভাইয়া গান গেয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতো, নেহার সেই গান খুব ভালো লাগতো। ভালো লাগাটা তার ভালোবাসার পরিবর্তন হয়ে যায়। সে আহাদ ভাইয়াকে SMS দেয়, ভাইয়াও তার সাথে মাঝে মাঝে কথা বলতো। নেহা একদিন সবটাই বলে দেয় ভাইয়াকে, ওরা রাজি হয়ে যায়। তারপর ওরা একটা সম্পর্কে ছিল। ভার্সিটিতে নেহার একটা ক্লোজ ছেলে ফ্রেন্ড ছিল, তার সাথে একদিন একটা ছবি পোস্ট করেছিল তার জন্মদিনের। সেই ছবিটা দেখে তোমার ছেলে তাকে যা নয় তাই বলে, চরিত্রহীন অপবাদ দিয়েছিল, যার জন্য নেহা ভাইয়ার সাথে যোগাযোগ করেনি। কিন্তু পরে ভাইয়া বাংলাদেশে এসে নেহাকে পেল, মিথ্যা অপবাদ দিয়ে কাহির ভাইয়াদের নিয়ে বিয়ে করে নিল। আর এসব ঘটনা তোমার বাড়ির 6 কুসন্তান জানে। আবারও একটা থাপ্পড়ের আওয়াজ ভেসে আমিনুর খান ছেলের ডান গালে একটা চড় মেরেছে। নেহা ভিতরে কোনো পরিবর্তন দেখা গেল না। সে এখন বসে বসে পপকর্ন খাচ্ছে আর সবার কথা গিলছে। আমিনুর খান গর্জে বলে উঠলেন। বড় ভাইকে দেখিনি। তুমি একটা ফুল বোঝাবুঝির জন্য কিভাবে সে 5টা বছর নষ্ট পেয়েছে, 5টা বছর কষ্ট পেয়েছে, 4টা মাস সে মানসিক হাসপাতালে ছিল। এত বড় একটা ভুল করেছিল কিভাবে তুমি বলো তো? লামিরাকে যখন আমরা সবাই বাসা থেকে বের করে দিয়েছিলাম, তুমি তো বাসায় এসে সে কি কান্না করছিলে। তাহলে লামিমার তো আর বোন হয় বলে লামিমার জন্য কষ্ট হয়েছে, হয়তো কারোর বোন ছিল, ওর কষ্টটা তুমি অনুভব করতে পারোনি। আমি এবার বুঝতে পেরেছি এতটা কেন হার্ডলেস। আমিনুর খান আহাদকে ঝাড়ছেন। নামিরা নিজের কনুই দিয়ে কাহিরকে খোঁচা মারল। কাহির তার দিকে তাকালেই সে ইশারা করে বলল আহাদকে নিয়ে চলে যেতে। নামিরার ইশারা বুঝতে পেরে কাহির আহাদকে নিয়ে চলে যায়। আরও টুকটাক কথা বলে যে যার রুমে ঘুমাতে যায়। রুমে আসতে নেহার চোখ দিয়ে অটোমেটিক পানি ছড়িয়ে পড়ে। তবুও সে নিজেকে শক্ত রাখার জন্য চোখের পানি বারবার মুছে ফেলে, তবুও ঝরে পড়ে। তখন কাহির আহাদকে আদিত্যদের হাতে তুলে দিয়ে চলে আসে। তার মাথা ভীষণ ব্যথা করছে। সে রুমে এসে শুয়ে পড়ে কামিয়ার পাশে। নামিরা বসে বসে ভাবছে সে কি করবে তাদের মধ্যখানে, কাভিয়াকে দিবে নাকি তার পাশে দিবে। প্রায় আধা ঘন্টা ভেবে সিদ্ধান্ত নিল মধ্যখানে দেবে না। কাহিরের শোয়া ভালো না, যদি বাচ্চার গায়ে হাত পা তুলে দেয় তখন কি হবে। তাই সে কাহিরের পাশে শুয়ে পড়ল এবং কাভিয়াকে তার পাশে শুয়ে দিল। অনেকগুলো দিন পর একসাথে শোয়ায় নামিরার কেমন অস্বস্তি ফিল হচ্ছে, তবুও সে চুপচাপ আছে। সময় কত দ্রুতই না চলে যায়। দেখতে দেখতে কেটে গেছে আরো 1টি মাস। সব কিছুই বদলে গেছে, তবে বদলায়নি নামিরা আর কাহিরের দূরত্ব। সময় কত দ্রুতই না চলে যায়। দেখতে দেখতে কেটে গেছে আরো 1টি মাস। সব কিছুই বদলে গেছে, তবে বদলায়নি নামিরা আর কাহিরের দূরত্ব। তাদের দুজনের সম্পর্ক এমনিতেই নড়বড়ে, তার উপর কাহির আবার নামিরার সাথে রাগ করে আছে। সে খুব অভিমান করেছে, তবে এইবার আর নামিরা তার অভিমান ভাঙাতে চায় না। অনেক তো হলো, এবার এসব কিছু থেকে নামিরা নিজেকে দূরে সরিয়ে রেখেছে। বাড়ির কারোর সাথে আপাতত তার সম্পর্ক ভালো নেই। তারা যদি নামিরার সাথে আগে কথা বলে তাহলে নামিরা বলে, না হলে নাই। আর কিছুদিন পরে রোজার ঈদ, এই তো কালকে শবে বরাত, আর তার কয়েকদিন পর থেকে রোজা শুরু। নামিরা, সোনিয়া, তিশা, নেহা, দিয়া, প্রীতি যখন একসাথে থাকতো তখন তারা আনন্দ করে শবে বরাত পালন করত। অনেক রকমের পিঠা বানাতো, সেমাই রান্না করত, হালুয়া রান্না করত। এগুলো সব নামিরাই রান্না করত, তবে তাকে সবাই হেল্প করত।
রান্না শেষে তাদের বিল্ডিংয়ের যাদের সাথে নামিরার খুব ভালো সম্পর্ক ছিল তাদের সবাইকে দিয়ে আসতো। কতই না আনন্দ হতো সেই সময়গুলো। এসব ভেবেই নামিরার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। পরক্ষণে আবার হাসিটা মুছে গেল, কারণ এইবার প্রীতি আর দিয়া তাদের সাথে নেই। মুহূর্তের মধ্যেই ফুরফুরে মনটা খারাপ হয়ে গেল নামিরার। এখন বাজে বিকেল 4টা। কাহির ঘুমাচ্ছে, তার ডান হাতের ওপর কেউ কাভিয়া ঘুমাচ্ছে। কামিয়া হয়তো মেরিনা রহমানের কাছে আছে, যে সে বালিশের কাছ থেকে নিজের ওড়নাটা নিয়ে সুন্দরভাবে জড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নামিরা ঘর থেকে বেরিয়ে যেতেই কাহির চোখ খুলল। নামিরার সবকিছুই সে খেয়াল করেছে। বেডে হেলান দিয়ে রিলস দেখছিল, তখনই নজরে পড়ে শবে বরাতের ভিডিওটা। তারপর তার হাসি প্লাস মন খারাপ হওয়া সবটা বুঝে যায় সে। মুহূর্তের মধ্যেই ফোনটা হাতে নিল এবং কাউকে কল দিয়ে বলল, বউ আমার তার প্রিয় বান্ধবীদের মিস করছে। কাল সকালের মধ্যে তাদের দুজনকে খান ফেলে যায়। কীভাবে আসবে না আসবে জানি না, তবে কাল সকালবেলা যেন আমি আমার বউকে মন খারাপ করে থাকতে না দেখি। যত দূর তোর সম্ভব তাদেরকে এদেশে পাঠা, আর সাথে নিজেরও চলে আয়। কথা বলে ফোনটা রেখে দেয় কাহির। তারপর মেয়েকে একটু আদর করে ঘুমানোর চেষ্টা করে, বাট ব্যর্থ হয়। নামিরা সোজা চলে এসেছে মেরিনার রহমানদের ঘরের সামনে। তারপর নক করে ভেতর থেকে তারেক রহমান বলে, ভেতরে এসে আম্মাজান তোমার জন্য অপেক্ষা করছিলাম। নামিরা ভেতরে ঢুকতে ঢুকতে জবাব দেয়, আমার জন্য অপেক্ষা করছিলে কেন? তোমাকে কিছু বলতে চাই, অনেক দিন তো হলো, এবার বাড়ি ফিরে যেতে চাইছি। আর কিছু বলতে পারে না তারেক রহমান। তার আগেই নামিরা বলে, কেন তোমাদের এখানে থাকতে অসুবিধা হচ্ছে? বিষয়টা তেমন নাই মা, মেয়ের বাড়িতে আর কতদিন থাকবো বল। তোমরা চলে গেলে আমার ভালো লাগবে না আঙ্কেল। মুহূর্তের মধ্যেই নামিরা চোখের কোণে পানি চলে আসে, যেটা তারেক রহমান আর মেরিনা রহমান আর বাহিরে দাঁড়িয়ে থাকা একজনের চোখ এড়ায় না। নামিরা এবার ভাঙা গলায় বলে, একসাথে আছি, আরো ভালো আছি না আঙ্কেল? সবাই মিলেমিশে থাকলে আমাদের সংসারটা সব থেকে সুখী সংসার হতে দেরি হবে না আর। তুমি বুঝতে পারছো না নামিরা, এটা হয় না। প্রথমত এটা আমার শ্বশুরবাড়ি, দ্বিতীয়ত এটা আবার আমার মেয়েরই শ্বশুরবাড়ি। এখানে আমি কিভাবে থাকবো তুমি বলো? আর এমন তো নয় যে আমার কিছুই নেই, আমার সব আছে। তাহলে কেন আমি অন্যের বাসায় থাকবো? তাও ঠিক, তোমাদের সিদ্ধান্তে সহমত পোষণ করলাম আমি, তবে তিশার বাবু না হওয়া পর্যন্ত কোথাও যেতে পারবে না। তুমি ভুলে গেছো আর কয়েকদিন পরেই ওর ডেলিভারি? এই অবস্থায় তুমি কিভাবে নিয়ে যেতে চাচ্ছো বলো তো? আসলেই তিশার কথা তাদের মনে ছিল না। 8.5 মাসের গর্ভবতী তিশা। ডাক্তার বলেছে টুইন বেবি হবে, সম্ভবত 2টাই ছেলে। ছেলের কথা শুনে তিশা কপাল চাপড়িয়েছে আর বলেছে, সব দোষ নামিরার। ও আমাদের 4জনকে অভিশাপ দিয়েছে আমাদের নাকি মেয়ে হবে না, 2টা বাবু হয়েছে। এক কষ্টই তো হয়ে যাচ্ছে, তাহলে একটা ছেলে একটা মেয়ে হলে কি খুব খারাপ হতো? তাহলে তো আর পরের বাচ্চা নেওয়া লাগতো না। তবে ঠিক আছে, যতদিন না মেয়ে হবে ততদিন বাচ্চা নিয়েই যাব আমি। এই কথা শুনে নামিরা হাসতে হাসতে বলল, আমার ডায়লগ কপি করছিস? পরপরই দুজন একসাথে হেসে উঠল। আগের স্মৃতিচারণ শেষ হলে মেরিনা রহমান আর তারেক রহমানকে অনেক বকা দিল নামিরা। কামিয়া ঘুমাচ্ছে দেখে নামিরা একাই বেরিয়ে গেল ঘর থেকে। নামিরা চলে যেতেই কাহির পর্দার আড়াল থেকে বেরিয়ে এসেছে। মেরিনা রহমানদের রুমে নক করে ঢুকে পড়ে। তারপর কোনো আগাম কথাবার্তা না বলেই বলে বসে, এখান থেকে যাওয়ার চিন্তা মাথা থেকে ছেড়ে ফেলো ফুপি। তোমরা চলে গেলে আমার মেয়ে আর বউ কষ্ট পাবে, সেটা আমি কিছুতেই হতে দেব না। তাই এখান থেকে যাওয়ার কথা মাথা থেকে মুছে ফেলো। তারপর ঠিক যেভাবে এসেছিল সেভাবেই ঘর থেকে বেরিয়ে যায়। নামিরা একা একা হাঁটতে হাঁটতে বাগানে চলে এসেছে। এই পাশটা অনেকটাই খালি, কোনো কিছুই লাগানো নেই। নামিরার মনে হলো এই জায়গায় ফুল গাছ লাগানো উচিত। যেই ভাবা সেই কাজ। সে ছটফট আবার বাড়ির ভেতরে চলে আসে, তারপর সোজা নিজের রুমে চলে যায়। কাহির এবার সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে। নামিরা তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। বাড়ি ঢোকার মাঝপথে দেখা হয়েছিল সোনিয়ার সাথে। সোনিয়াকেও রেডি হতে হলে বলে। আবার রুমে ঢোকার আগে নেহার সাথেও দেখা হয়েছিল। তাকে যাওয়ার কথা বললে সেও রাজি হয়ে যায়। মূলত সে এখন এখান থেকে
কিছুটা দূরে গেলে একটা নার্সারি পাওয়া যায়, সেখানে যাবে। সে কাহিরের ওয়ালেট থেকে কিছু টাকা নেয় আর একটা ছোট চিঠি লিখে দেয়, যেখানে লেখা ছিল, আমার কিছু টাকা দরকার ছিল, তাই নিয়েছি। ভবিষ্যতে চাকরি বাকরি করলে দিয়ে দেবো, হিসেব করে রাখবেন। খুব বেশি দূর নয় নার্সারিটা, যার জন্য তারা হেঁটে হেঁটে এসেছে। নামিরা নিজের পছন্দ মতো কিছু ফুল গাছ বেছে নেয়। নেহাও টাকা নিয়ে এসেছিল, সেও অনেকগুলো ফুল গাছ কিনে। সোনিয়া যে টাকা নিয়ে এসেছে সেটা শুধু প্যারিসে পাওয়া যায়। কয়েকটি ফুল গাছ কিনে, যেমন ল্যাভেন্ডার, পিওনি, লিলাক, জেরানিয়াম ফুল গাছ, যেটা কিনা সে তার ব্যালকনিতে দিবে বলে নিয়েছে। আরও অনেক ফুল গাছ কিনেছে বাগানে লাগানোর জন্য। তারপর সেগুলো নিয়ে তারা আবার ফিরে আসে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। নামিরা 2টা বাচ্চা রেখে যাওয়ায় নামিরা যতক্ষণ ছিল ততক্ষণ সে ছটফট করেছে, যার জন্য তারা তাড়াতাড়ি করে গাছগুলো লাগিয়েছে। গাছ লাগানোর সময় তাদের গায়ে কাদা মাটি লেগে যায়। তারা বাড়ির ভেতরে ঢুকে পড়ে। ড্রয়িং রুম আসতেই নেহা মেরিনা রহমানের মুখোমুখি হয়। বাকিরা সব ফ্রেশ হতে গেছে। সে ফ্রেশ হতে যাচ্ছিল তখন মেরিনা রহমান তাকে ডাকে। ভালোভাবে জিজ্ঞেস করে কোথায় গেছিল তারা আর গায়ে কাদা মাটি লেগে আছে কেন। সেও সুন্দর করে উত্তর দিয়েছিল, কিন্তু মাঝে পথে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। বরাবরই দুজন দুজনকে এড়িয়ে চলে, কারণ তাদের দুজনের বোনে না, মা মেয়ে হয়েও তাদের ভেতর সতীনের মতো সম্পর্ক। এক পর্যায়ে ড্রয়িং রুমে সবাই চলে আসে। নামিরা আর সোনিয়া তারাও ফ্রেশ হয়ে নেমে আসে। অনেকক্ষণ কাভিয়াকে নেয়নি বলে নামিরা কাভিয়াকে আদর করছে। আজ ওখানে করলেও মনটা এই 2 ছোট্ট মানুষের কাছে রেখে গেছিল। বারবার মনে হচ্ছিল কখন বাসায় যাবে, কখন 2 চোখ ভরে দেখবে তার 2 সন্তানকে। এখন মন ভরে দেখে নিচ্ছে কামিয়া কাহিরের কোলে। কাহির, নেহা আর মেরিনা রহমানের ঝগড়া এনজয় করছে বেশ। তাদের দুজনের ঝগড়া আছে সেখানে তারেক রহমান দুজনকেই ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। তারপর, বাচ্চা হয়েছো তোমরা 2জন, যখনই দেখি তখনই গন্ডগোল করো। মেরিনা, তোমার লজ্জা করে না মেয়ের সাথে ঝামেলা করতে? মেরিনা রহমান ঝাঁঝালো কণ্ঠে বললেন, সব দোষ কি আমারই দেখতে পাও? মেয়ের কোনো দোষ দেখতে পাও না? তুমি মা হয়ে তার সাথে যে ঝামেলা করো সেটা বোধহয় আর কেউ করে না। নামিরাকে দেখেও তো শিখতে পারো সন্তানকে কিভাবে যত্ন করতে হয়, আগলে রাখতে হয়। ও পাগল ছাগল তোমার জন্য হয়েছে, তুমি ওকে ভালোভাবে আদর যত্নে আগলে রাখতে পারোনি, যার জন্য বিগড়ে গেছে। এখন ওর সাথে ঝামেলা করে কেন? আমি ঠিক হয়ে আদর যত্নে আগলে রেখেছিলাম, তোমার জন্য বিগড়ে গেছে ও। অন্যায় করলে একটু শাসন করতে গেলেই তো বলতে যে আমার মেয়ে, আমি বুঝবো। তুমি ওর গায়ে হাত দিবা না, আমি সেগুলো বাদ দিয়ে দিয়েছি। এখন তুমি আমার ওপর আঙুল তুলছো। তাদের দুজনের ঝগড়া দেখতে থাকে। এর মধ্যে আবারও নেহাও ঢুকে পড়ে। এক পর্যায়ে মেরিনা রহমান বলেই ফেলে, তোকে জন্ম দিয়ে অনেক বড় ভুল করেছি। আগে যদি জানতাম তুই এমন হবি তাহলে প্রয়োজনে নিজে মরে যেতাম, তবুও তোকে জন্ম দিতাম না। কথাটা শুনে নেহা উচ্চস্বরে হেসে ওঠে। ছোট থেকে একটা কথা শুনতে শুনতে এত বড় হলো, যার জন্য তার আজকে কোনো কষ্ট লাগলো না। সেও মুখ ফুসকে বলে ফেলল, আজকে আমি ছোট্ট নাই বলে কামিয়ার মতো বলতে পারছি না। জন্ম দিয়েছিলে কেন? আমি কি আসতে চেয়েছিলাম নাকি? তুমি তো জোর করে নিয়ে এসেছো, এখন আবার আমাকেই বকছো। পরক্ষণে আবার বলে ওঠে, নিজেদের চুলকানির চোদনে আমাকে নিয়েছিলে, এখন আমার সহ্য করতে পারছো না। যতকাল বেঁচে থাকবো ততকাল তোমাদের 5 জনকে বাঁচতে দেবো না, মনে রেখো। কথাটা বলে নেহা নিজের রুমে চলে গেল। তার যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। ড্রয়িং রুম ভর্তি মানুষজন। নামিরাও কাভিয়াকে নিয়ে কেটে পড়েছে। মেরিনা রহমান, তারেক রহমান লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পাগল মেয়েটার জন্য তাদের লজ্জায় মাথা হেট হয়ে গেল। এই মুহূর্তে সিফাতের খুব হাসি পাচ্ছে। নিজের ইচ্ছাটাকেই প্রাধান্য দিল সিফাত। সে উচ্চস্বরে হেসে উঠল। তার সাথে সাথে নাফিস আর তন্ময়ও হেসে উঠল। সানজিদা সিফাতকে একটা চিমটি কাটার সাথে সাথে সিফাত নিজের হাসি বন্ধ করে দেয়। তখন ওইখানে সবাই একসাথে হেসে ওঠে। কাহিরের মুখে মুচকি হাসি। নেহা নিজের রুমে এসে ফ্রেশ হয়ে মাত্র বের হলো, তখন আহাদ এসে তাকে চেপে ধরে খাটের ওপর বসে পড়ল।
নেহা কিছু বলার জন্য হাঁ করতেই সে নিজের ঠোঁট দিয়ে নেহাকে চুপ করিয়ে দিল। নেহা নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করে উঠল, তবে পাষাণ লোকটা ছাড়ল না। না পেরে নেহা আর তার হাত দিয়ে আহাতকে মারতে লাগলো। তখনই কামিয়া তাদের রুমে আসে। আহাত নেহাকে জোর করে চুমু খাচ্ছে দেখে কান্না করতে করতে ড্রয়িং রুমে চলে যায়। তারপর সবাই যখন তাকে কান্নার কারণ জিজ্ঞেস করে তখন কারণ হিসেবে বলে, আমার নিয়ানিকে আমি চুমু খাবো। আদম মামা কেন খাচ্ছে? তুমি আদম মামাকে পানিশমেন্ট দাও নানু ভাই। কথাটা বলে আবার কান্না করতে লাগলো কামিয়া। সবাই বিস্ফোরিত নজরে তাকিয়ে আছে কামিয়ার দিকে। নামিরা মা চাচিদের সাহায্য করছিল টেবিলে খাবার আনার জন্য। কামিয়ার কথা শুনে সে মাঝপথ থেকে ফিরে কিচেনে চলে যায়। নামিরা নেহাকে মনে মনে গালি দিয়ে বলে, একটু শালা রোমান্স করবি, ঘরে দরজা দিয়ে করবি, আমার নিষ্পাপ মেয়েটাকে কেন এইসব উল্টাপাল্টা জিনিস দেখাচ্ছিস রে? হ্যাঁ, রাতে খাওয়া দাওয়া করে নিজেদের রুমে চলে আসে সবাই। আজকে নামিরার মনটা একটু বেশি খারাপ। মন খারাপের কারণটা কাহিরের অজানা নয়। সকাল হোক তারপর তারই মন খারাপটা আর থাকবে না, এটা ভেবেই একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিকেলে ঘুমাইছিল। আর সন্ধ্যা 7টার সময় ঘুম থেকে উঠেছিল কাহির, যার জন্য তার চোখে এখন ঘুম নাই। আলমারি থেকে নিচের গিটারটা বের করলো, তারপর ব্যালকনিতে চলে গেল। কিছুক্ষণ পর সেখান থেকে ভেসে আসলো অতি পরিচিত পুরুষের গাওয়া গানের দুটি লাইন। উড়ে যাওয়া পাখির চোখে কাজল মুছে গেছে, অভিমানে না খেয়ে ঘুমিয়ে গেছে, তোমরা কি তাকে বোঝাবে না? নামিরা ভেতর থেকে গানটা শুনছিল, বেশ বুঝতে পেরেছে তার জন্য এই গানটা গেয়েছে। এই তো কিছুক্ষণ আগের ঘটনা। নেহা আসার পর সে সোজা রান্নাঘরে চলে আসে। তারপর এক এক করে সব খাবার ডাইনিং টেবিলে সাজায়। যেহেতু নেহা স্বাভাবিক তাই সবাই স্বাভাবিক হয়ে খেতে বসে। খাওয়ার সময় আরমিন খানের সাথে আর কাহিরকে নিয়ে একটু কথা কাটাকাটি হয়, যার জন্য সে না খেয়ে চলে আসে। নামিরার মনে হলো আজকে সে একটু বেশি বাড়াবাড়ি করেছে। সে কাহিরের কাছে গেল, তারপর বলল, রাগ করেছেন কাহির ভাইয়া? কাহির কোনো কথার উত্তর দিল না। নামিরা আবারও বলল, কথা বলছেন না কেন? কাহির এবার নামিরার এক হাত টেনে তার পাশে বসিয়ে দিল। তারপর নামিরার চোখে চোখ রেখে বলল, আমি রাগ করে নেই কায়নাত, আমি তোর উপর অভিমান করেছি। আমি জানি আমি অন্যায় করেছি, আমি জেনে বুঝে করিনি। তুই যেমন কষ্ট পেয়েছিস তোর থেকে 1000 গুণ বেশি আমি কষ্ট পেয়েছি, তবুও তোকে চেয়েছি। জানিস আমি কোনো বাচ্চা নিতে চেতাম না, আমি তোকে হারানোর ভয়ে বাচ্চা নিতে চাইতাম না। এ চোখে হাজার হাজার মেয়ের মা হওয়ার সময় মারা যেতে দেখেছে, খুব ভয় হতো যদি তুই হারিয়ে যাস। কিন্তু দেখ কি পোড়া কপাল নিয়ে জন্ম আমার। যে দুইটা মেয়ে কি তোর সব অভিযোগ আমি হয়তো মুছতে পারবো না, তবে তোর মনে রাখার মতো কোনো কাজ আমি আর করবো না। তোর প্রতি আমার একটা অভিমান, আমার প্রথম মেয়েকে তো আমি ভাগ্য দেশে কাছে পাইনি, কিন্তু দ্বিতীয় মেয়েকে তোর জন্য পারলাম না ছোটবেলা অনুভব করতে। কাহিরের বক্তব্য শুনে নামিরার খারাপ লাগলো, কষ্ট হলো, আবার বিরক্ত লাগলো। বিরক্ত লাগার কারণ আছে, খুব খিদে পেয়েছে তার। তখন মায়ের সাথে কথা কাটাকাটি করে, না খেয়ে চলে এসেছিল, এখন খিদেই নারী চচ্চড়ি হয়ে যাচ্ছে। কাহিরের দৃষ্টি দূর আকাশে থালার মতো দেখতে চাঁদের দিকে। নামিরা অসহায় চোখে কাহিরের দিকে তাকিয়ে আছে। আগে যখন না খেয়ে চলে আসতো তখন এই লোকটা তাকে হয় ধরে বেঁধে খাওয়াতো, না হয় কিছু না কিছু নিয়ে এসে রেখে দিত, অথবা বুঝে যেত তার বইয়ের খিদের কথা। সময়ের সাথে সাথে মানুষটাও বদলে গেছে। নামিরার এখন কান্না পাচ্ছে। বাচ্চা হওয়ার পর থেকে সে না খেয়ে থাকতে পারে না। চোখ দিয়ে অটোমেটিক 2 ফোঁটা জল গড়িয়ে পড়েছে। নামিরা দুঃখের মাঝে কাহির আবারও বলা শুরু করে, তুই জানিস আমি কতদিন মানসিক হসপিটালে ছিলাম? এখান থেকে এসে আমি প্রায় পাগল হয়ে গেছিলাম। সবসময় তোদেরকে সামনে দেখতে পেতাম, কিন্তু ছোঁয়ার আগে হারিয়ে যেতিস। আমার খুব কষ্ট হতো জানিস, খুব কষ্ট হতো। খিদের জ্বালায় রাগে দুঃখে কষ্টে নামিরা এমনিতেই কান্না করেছিল। তার উপর কাহিরের এই কথা শুনে সে কান্না বন্ধ করে ঝাঁঝালো কণ্ঠে বলে, আমি আপনার দুঃখের কথা শুনতে আসিনি এখানে।
আপনি গান গেয়েছিলেন, আমার ভালো লেগেছিল, তাই আমি শুনতে এসেছিলাম সেটাই। এবার তাড়াতাড়ি সম্পূর্ণ গানটা গিয়ে আমায় উদ্ধার করুন তো। নামিরার আচমকা এইভাবে রূপ বদলানোয় বেশ অবাক হয়ে যায় কাহির। বাসায় আসার পর থেকে নামিরা তার সাথে খুব একটা কথা বলে না, তবে খারাপ ব্যবহারও করে না। এক পলক তার দিকে তাকাতেই বুঝে যায় কিসের জন্য এমন করছে। ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি নিয়ে সে আবারও গিটার তুলে নেয়, গান গাওয়া শুরু করে। তবে আগের গানটা না, এখন নতুন করে আর একটা গান ধরে। ব্যাস, নামিরা আর বসে না। সম্পূর্ণ গান শুনতে এসে অর্ধেক গান শুনেই চলে গেছে। মূলত সে চলে গেছে ঘুমের জন্য। এখন সে ঘুমাবে। ঘুমের জন্য চোখ খুলে রাখতে পারছে না। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে যায় নামিরা। তবে নামিরার আরামের ঘুম হয়তো কাহিরের সহ্য হয় না। তাই তো সে রান্নাঘরে চলে যায় প্রিয় নারীর জন্য খাবার আনতে। খাবার গরম করে নিয়ে এসে নামিরাকে তুলে জোর করে খাইয়ে দেয়। নামিরা ঘুমের ঘোরে বুঝতেই পারে না। এটো প্লেট ধুয়ে সাজিয়ে রেখে এসে শুয়ে পড়ে কাহির। মিনিট দুয়েকের মধ্যে সেও ঘুমিয়ে যায়। সকালের মিষ্টি রোদে নামিরার ঘুম ভেঙে যায়। তবে অন্য দিনের থেকে আজকের দিনটা নামিরার কাছে আলাদা। আজকে পবিত্র শবে বরাত। এই দিনে 5 বান্ধবী মিলে কতই না আনন্দ করে, অথচ আজকে তার 2 বান্ধবী তার কাছে নেই। ভালো লাগছে না। দেয়াল ঘড়িতে টাইম দেখে নেয় নামিরা। সকাল 7:30 বাজে। সে আবার ঘুমের দেশে তলিয়ে যেতে চায়, তবে পারে না, কারণ তার মনে হচ্ছে তার উপরে 2টা হাতি উঠে তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে। সে কম্বলের তলা থেকে বের হয়। সামনে থাকা 2টা হাতিকে দেখে সে অবাকের চূড়ান্ত লেভেলে চলে যায়। কারণ তাকে যে 2টা হাতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরেছে সেটা আর কেউ না, দিয়া আর প্রীতি। সে প্রথমে ভাবে মনের ভুল, তবে 2বার চোখ ডলা দিয়েও যখন দেখে তারা কোথাও যাচ্ছে না, তখন সে তাদেরকে জড়িয়ে ধরে, তারপর উঠে পড়ে। এক এক করে সমস্ত কথা উগলে দিতে থাকে প্রাণপ্রিয় বান্ধবীদের কাছে। তারাও বলছে। তাদের কথার মাঝে সেখানে উপস্থিত হয় আরমিন খান। হাতে খাবারের প্লেট নামিরাকে দিলে সে বিনা বাক্যে নিয়ে সেন্টার টেবিলে রেখে দেয়। রাতে ক্ষুধা নিয়ে ঘুমালো, আর সকালে উঠে দেখে তার পেটে ক্ষুধা নাই। মাথায় হালকা চাপ দিতে রাতের আবসা আবসা দৃশ্য চোখের ভাসে। তাতেই বোঝা যায় যা বোঝার। কাহির মাত্র রুমে আসলো। নামিরা তখন ফ্রেশ হয়ে বের হয়েছিল। তার এখন খুব ঝগড়া করতে ইচ্ছে করছে কাহিরের সাথে, কারণ সে তার ওপর দয়া দেখিয়েছে। রাতে নিজের হাতে খাইয়ে দিয়েছে, আবার সকালে বান্ধবীদের নিয়ে এসে দিয়েছে। কিছুক্ষণ আগেই জানতে পারলো মেরিনা রহমানরা আর দেশে ব্যাক করবে না। এসব নিয়ে ঝগড়া করবে মনের ভেতর সাজাই নাই। তারপর কাহিরের কাছে যায় আর ঝাঁঝালো কণ্ঠে বলে, আমাকে খাইয়ে কেন দিয়েছিলেন? দয়া দেখাতে? কাহিরের মেজাজ এমনিতেই গরম, তার উপর নামিরার এমন ঝগড়া করা দেখে মেজাজটা আরো বিগড়ে গেল। সেও রাগী কণ্ঠে বলল, আমার বউকে আমি খাইয়ে দিয়েছে, দয়া দেখাতে না। বউ বলে মানেন? না মানলে 2টা বাচ্চা হলো কিভাবে? আমি নিয়েছি, তাই হয়েছে। প্রথমটা না হয় ইচ্ছে করে নিয়েছে, এই দ্বিতীয়টা তো ভুল। কাহিরের কাছে নামিরা কিছুতেই হারবে না। ঝগড়ায় এজন্যই বলে, মোটেও ভুল করে হয়নি। আমি চাইলেই পারতাম বিল খেতে, কিন্তু আমি খাইনি। আমি চেয়েছিলাম যেহেতু একটা মেয়ে আছে আর একটা ছেলে হলে তো কোনো সমস্যাই নেই, এই জন্য। তাহলে আমাকে এভাবে নাকে দড়ি দিয়ে ঘোরানোর মানে কি? অন্যায় করেছেন, শাস্তি পেয়েছেন। এভাবে শাস্তি কি দেয়, হ্যাঁ? আমি দেই? কাহিরের মেজাজ আরো বিগড়ে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে কোনো সময় নামিরার গায়ে হাত তুলে ফেলবে, যেটা সে এখন চাচ্ছে না। এই জন্য সে নিজেকে শান্ত করে বড় বড় নিঃশ্বাস ফেলে তারপর নামিরার কোমর জড়িয়ে ধরে বলে, ছেলের সেই বাচ্চা নিয়ে ছেলের ছেলে তো হয়নি, চল তোকে একটা ছেলে দে। নামিরা কাহিরের হাত কোমর থেকে সরাতে সরাতে জবাব দেয়, আপনার মতো দুর্বল পুরুষ দ্বারা ছেলে দেয়া সম্ভব নয়। সেই আবারও মেয়েই হবে, তাই আর রিস্ক নিতে চাচ্ছি না আমি। নামিরার কথা শুনে কাহির আবারও রেগে যায়। সে নামিরার 2 হাত তার পেছনের চেপে ধরে মুখের কাছে মুখ নিয়ে এসে বলে,
আমার দ্বারা ছেলে দেওয়া সম্ভব না, তোর দ্বারা ছেলে আশা করা ভুল। আমার কোনো দোষ নেই, সব দোষ তোর। আচ্ছা, আপনি কি ওই কথাটা শোনেননি? কোন কথা? যেমন বীজ তেমন চারা। নামিরার কথাটা শুনে কাহির চোখ বড় বড় করে তার দিকে তাকায়। কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে বজ্জাতটা। ঠিক কতটা না পাকলে এভাবে তার স্বামীকে বলতে পারে। এই দিকে কাহিরকে হেরে যেতে দেখে নামিরা টুক করে কাহিরের চুলে হালকা একটা থাপ্পড় দিয়ে দৌড়ে পালিয়ে যায়। নামিরার থাপ্পড়ের জায়গায় নিজের হাতটা রেখে আনমনে হেসে ওঠে কাহির। তারপর বিড়বিড় করে বলে, ম্যাডামের অভিমানের বরফ তাহলে গলে যেতে শুরু করেছে। আর কয়েকদিন পরেই কামিয়ার 5 বছর বয়স পূর্ণ হবে। কামিয়াকে আলাদা একটা ঘর দেওয়া হচ্ছে, সারাদিন সেখানেই থাকবে। শুধু রাত হলে নামিরা অথবা তার যার কাছে মন চায় সেখানেই থাকবে। কাহির বলেছে আর একটু বড় না হলে তাকে একা একা থাকতে দিবে না। নামিরাও সেখানে সহমত পোষণ করেছে। একটা মাত্র সোনার টুকরো মেয়ে তার। অবশ্য তারও আরও একটা মেয়ে আছে, তবে তার থেকে 1000 গুণ বেশি মায়া কামিয়ার প্রতি নামিরার। আবার কাহিরেরও এমন না যে কাভিয়াকে কেউ যত্ন করে না, সবাই আদর যত্ন ভালোবাসে। তবে কামিয়ার থেকে বেশি নয়। কাহির পুরো রুম সাজা গোজার জিনিস দিয়ে ভর্তি করে দিয়েছে। সাজা গোজার জিনিস বলতে জামা, জুতো, চুড়ি, ইয়াররিং, গলার চেন, লিপস্টিক, নেল পলিশ, কাজল ইত্যাদি। তবে মেকআপ দেয়নি। সে ডাক্তার, ভালোই জানে কোন জিনিস ব্যবহার করলে ক্ষতি হয় আর কোন জিনিস ব্যবহার করলে ভালো হয়। আমি আর রুমটা পিঙ্ক কালার দিয়ে ডেকোরেট করে দিয়েছে কাহির। বেলুন দিয়ে শুরু করে দোলনা সব কিছু আছে। এই রুমে হঠাৎ কেউ ঢুকলে বলবে বাচ্চা মেয়েদের একটা শপিং মল। কাহির কামিয়ার জন্য এত এত জিনিস নিয়ে এসে দিয়েছে যে নামিরা রাগ করেছে অনেক। তবে কাহির কিছু বলেনি। এই তো কিছুদিন আগে নামিরার সাজা গোজার জিনিস নিয়ে সাজছিল কামিয়া। কামিয়া শাস্তি গিয়ে নামিরার শখের একটা লিপস্টিক ভেঙে ফেলে, যেটা কিনা তার প্রাণপ্রিয় বান্ধবী প্রীতি দিয়েছিল, যার জন্য সে কামিয়াকে বকা দিয়েছিল। মায়ের কাছে বকা শুনে কামিয়া কান্না করতে করতে কাহিরের কাছে গিয়ে বলেছিল, পাপা মামা আমাকে বিনা তালনে বকেছে। কামিয়া সাজতে ভালোবাসে, এজন্য একটু সাজতে গেছিল। হাতল থেকে পুলে মাম্মার পছন্দের লিপস্টিক ভেঙে গেছে, এজন্য আমাকে বকেছে। আমি কিন্তু মামার কাছে আটতে চাইনি, মাম্মা জোল করে নিয়ে এসেছে। এখন আবার বকিতেছে। আমি এখন কি করব বলো? কামিয়াকে কেউ ভালোবাসে না পাপা। কামিয়ার কথা শুনে কাহিরের হাসি লাগছিল, তবে কাহির কিছু বলেনি। সে কামিয়ার কান্না থামিয়ে বলে, তোমার মাম্মাকে আমি বকে দেবো মা, কান্না থামাও। আর তোমাকে আমি অনেক লিপস্টিক এনে দেবো। তুমি যদি মামাকে বকা দাও তাহলে মামা কিন্তু তোমাকে অনেক মারবে। সে পরে দেখা যাবে। পাপা, হুম, আমাকে তোমার কাছে লাগবে তো এবার, নাকি আবার কাজ করতে চলে যাবে? না শোনা, আমি কোথাও যাব না। প্লমিত করো, পিঙ্কি প্লমিত। এই যে আমি আমার মাম্মামকে পিঙ্কি প্রমিস করলাম, আর কখনো কাজ করতে যাব না আমার সোনা বাচ্চাকে রেখে। কাহিরের কথা শুনে কামিয়া খিলখিল করে হেসে ওঠে। বিছানার উপর শুয়ে থাকা ছোট কাভিয়াও তাদের সাথে যোগ দেয়। আজ নামিরা একটু বেশি খুশি, কারণ আজ অনেকগুলো দিন পর 5 বান্ধবী এক জায়গায় হয়েছে। নামিরা অসুস্থ থাকায় প্যারিসে আসার পর থেকে খুব একটা যোগাযোগ করা হয়নি। দিয়া 2 মাসে প্রেগনেন্ট, এটা অবশ্য কেউ জানে না, শুধু তারা 5 বান্ধবী ছাড়া। এই তো কিছুক্ষণ আগেই জানলো। বাংলাদেশে থাকতেই দিয়া আন্দাজ করেছিল, কিন্তু কাহির ইমার্জেন্সি ভাবে তাদের নিয়ে এসেছে, যার জন্য সে বাংলাদেশে থাকতে শিওর হতে পারেনি। এখানে এসেই এই কথা প্রীতি নামিরাকে বলল। সে আদিতের কাছ থেকে একটা প্রেগনেন্সির কিট নিয়ে আসে। তারপর পরীক্ষা করার পরে জানতে পারে আজকে তারা 5 জন মিলেই সমস্ত রান্না করবে নামিরাকে। আজকে একটু বেশি খুশি খুশি লাগছে। নামিরা বাসার কারোর সাথে তেমন একটা কথা বলে না, আর তাদের সামনে হাসেও না। যতটুকু কথা বলার মেডিনা রহমান আর তার ভাই বোনদের সাথে বলে, তাদের সাথে প্রয়োজন ব্যতীত একটা কথাও বলে না। যখন কথা বলে মুখ ভার করে, অথচ কামিয়া আর কাভিয়ার সাথে কি সুন্দর হাসি খুশি ভাবে কথা বলে।
সোনিয়াদের সাথেও তাই, শুধু তাদের বাবা মায়ের সাথে কথা বলে না। নামিরা, সোনিয়া, দিয়া, প্রীতি, তিশা, নেহা বর্তমানে রান্নাঘরে আছে। তিশাকে একটা চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, যেহেতু সে অসুস্থ তাই। সবাই তাকে ঘরে থাকতে বললেও সে ঘরে থাকে না, জেদ করে চলে এসেছে। এর জন্য অবশ্য আদিত্যর কাছে অনেক বকা খেয়েছে, তবুও সে নির্লজ্জের মতো হাসতে হাসতে ঘর থেকে বেরিয়ে এসেছে। সকাল থেকে তার শরীরটা খুব একটা ভালো লাগছে না, কোমরে চিনচিনে ব্যথা অনুভব করেছে। এটা অবশ্য আজ কয়দিন ধরেই হচ্ছে, তবে বেশি ব্যথা হচ্ছে না বলে কাউকে জানায়নি। আজকে একটু বেশি ব্যথা হচ্ছে। সে মনে মনে বলল, রান্না তো প্রায় শেষ হয়ে এসেছে, আর একটু পরে রাতের খাওয়া দাওয়া হবে, তারপর সবাই ঘুমাতে যাবে। তখন না হয় রুমে আদিত্যর সাথে ব্যথার কথাটা শেয়ার করা যাবে। নামিরাদের রান্না শেষ। রুটি, হালুয়া, শ্যামাই, পায়েস, নামিরার হাতের স্পেশাল রসমালাই, প্রীতির হাতের কাচ্চি বিরিয়ানি, সাদা ভাত, গরুর মাংস, কালা ঘুনা, কলিজা ভুনা, ফ্রাইড রাইস, সালাদ, সোনিয়া হাতের বোরহানি, কোকাকোলা আর সিফাত ভাইয়ের জন্য খেলে ক্লেমন আনা হয়েছে, কারণ সে কোকাকোলা খায় না। সবকিছু ডাইনিং টেবিলে সাজায় নেহা আর দিয়া মিলে। তাদের 5 বান্ধবীর মধ্যে নেহা আর দিয়া একটু কম রান্না করতে পারে, তাই শুধু তারা হেল্প করেছে। নামিরা বেশি রান্না করেছে, এই জন্য সে ফ্রেশ হতে রুমে আসে। ঘরের ভেতর প্রবেশ করতে দেখতে পায় তার মেকআপ নিয়ে দাঁড়িয়ে আছে কামিয়া, আর কাহির বসে আছে শান্ত ছেলে নাই। কামিয়া কাহিরকে বলছে, তোমাদের তো মেকআপ করে দেই পাপা, খুব সুন্দর লাগবে তোমাকে। পিঙ্কি প্রমিস করছি একটুকুনি মেকআপ করে দিব। একটুখানি না মাম্মাম, তোমার যত ইচ্ছে তত মেকআপ করো, আমার কোনো সমস্যা নেই। নামিরা তাদের কাছে আস্তে আস্তে জবাব দেয়, আপনার সমস্যা না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমার মেকআপ আমি কিছুতেই এভাবে নষ্ট করতে দিব না। নামিরা দেখে কাহির গম্ভীর কণ্ঠে বলে, তোর মেকআপ নষ্ট করছে কে? আর নষ্ট করলেই বা সমস্যা কি? আমি আবার এনে দেবো। কিন্তু আমি তো আপনার দেওয়া মেকআপ নেব না। কেন নেবে না শোনে? আমি কি অসৎ পথে ইনকাম করছি? আশ্চর্য, এইভাবে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া কেন করছেন শুনি? আমার বইই গেছে যার তার সাথে ঝগড়া করার। কাহিরের কথা শুনে নামিরা চোখ বড় বড় করে বলে, আমি যার তার, আপনি আমাকে এভাবে বলতে পারলেন ভাইয়া? হাই, সবসময় ভাইয়া ভাইয়া করবি না তো বল। আমার সামনে থেকে সর, দেখতে পাচ্ছিস না আমার মেয়ে আমার কাছে আবদার করেছে সে আমাকে মেকআপ করে দেবে। কাহিরের কথায় নামিরা মনে মনে বেশ অভিমান করল, তবে সামনে প্রকাশ করল না। সে ফ্রেশ হতে চলে গেল। নামিরা চলে যেতে কাহির সেদিকে তাকালো। বেশ বুঝতে পেরেছে বউ তার অভিমান করেছে, তবে সে এবার এইভাবে অভিমান ভাঙাবে না। তার মনে চলছে অন্য কিছু। সে বারবার নামিরাকে কথায় কথায় আঘাত করেছে, এর পিছনেও একটা কারণ আছে। রাত 10:30 বাজে, খাবার টেবিলে সবাই বসে আছে। নেহা, নামিরা আর সোনিয়া মিলে খাবার সার্ভ করছে। নামিরা এক হাতে কাফিয়াকে কোলে নিয়েছে, আর এক হাতে সবার প্লেটে খাবার সার্ভ করলেও কাহিরকে দিচ্ছে না। কাহির নিজেই নিজের খাবার নিয়ে খাচ্ছে, আর তার কোলে বসে থাকা কামিয়াকেও খাওয়াচ্ছে। কামিয়া বাবার সাথে বসে বেশ আরাম করেই খাচ্ছে। তাদের বাসায় আসার পর থেকে কামিয়া 3 বেলা তার বাবার প্লেটেই খাবার খায়। কাহিরের পাশে বসেছে নিবিড়। নামিরা নিবিড়কে তরকারি দিতে তার পাশে আসতেই কাভিয়া কাহিরের গলা জড়িয়ে ধরে, মানে তাকেও কোলে নিতে হবে। কাহিরের বা পায়ের ওপর কামিয়া বসেছিল, কাহির এবার জায়গা পাল্টিয়ে নিল। কামিয়াকে ডান পায়ের ওপর বসিয়ে কাভিয়াকে বা পায়ের ওপর বসিয়ে এক হাত দিয়ে জড়িয়ে ধরল। তারপর তার ঝুঁটি বাঁধা চুলে শব্দ করে চুমু খেলো। এটা দেখে কামিয়া তার দিকে ফিরে তাকালো। কাহির কামিয়ার কপালেও একটা চুমু খেলো। নামিরার ভীষণ হিংসা হলো। বজ্জাত কাহির ভাইয়া তাকে রেখে
তার দুই মেয়েকে আদর করছে। আবার অতীতের কথা মনে পড়তেই হিংসা উদাও হয়ে গিয়ে সেখানে একরাশ অভিমান জমা হলো। কাহির দুই মেয়েকেই খাইয়ে দিচ্ছে। বলাই বাহুল্য দুইটা মেয়েরই তার কাছে আসমানের পরী। সাবিহা খান এক দৃষ্টিতে কাহিরের দিকে তাকিয়ে আছে, যে কিনা তার দুই মেয়েকে খাওয়াতে ব্যস্ত। কাভিয়ার জন্য আলাদা একটা প্লেট নিয়েছে, সেখানে সাদা ভাত আর মাংস ধুয়ে নিয়েছে আর আলু। সেটা নিয়ে সুন্দর করে মাখিয়ে মেয়েকে খাইয়ে দিচ্ছে। তারপর ধুয়ে কামিয়াকেও নিজে খাচ্ছে। বারবার এভাবে খাওয়াচ্ছে বিরক্তিহীনভাবে। খাবার টেবিলে এমন মনোমুগ্ধকর একটা দৃশ্য দেখে সবাই খুশি হয়েছে। কাহিরের ঠিক সামনে চেয়ারে আদিত্য বসেছে, যে কিনা কাহিরের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। নামিরা ইতিমধ্যেই আদিত্যের কাছে দুইবার জিজ্ঞেস করেছে এভাবে হাসার মানে কি, তবে সে কোনো উত্তর দেয়নি। কাহির আদিত্যের দেখে তাকাতেই আদিত্য দাঁত কেলিয়ে বলে, ভাই আরেকটা নিয়ে ঘাড়ের ওপর বসিয়ে। কাহির দাঁতে দাঁত চেপে বলে, নেব তো, একটা না দুইটা, আর দু একদিন অপেক্ষা কর। কাহিরের কথার মানে বেশ বুঝতে পেরেছে আদিত্য, তবুও দাঁত কেলিয়ে বলে, বুঝলি তো ভাই, ছেলের বাবা হওয়ার জন্য কপাল থাকা দরকার, যেটা তোর নেই। আমাকে দেখ, কি কপাল আমার, একসাথে দুইটা ছেলে আসছে। আসলে এগুলো তোদের জন্য না, তোরা হলি। পাশ থেকে তিশা বলল, চুপ করেন আপনি, নির্লজ্জ বেয়াদব পুরুষ।